রাজনীতি করতে এসেছিলাম, আমরা রাজনৈতিকভাবে যে খুন হয়েছে সেটার বিচার চাইতে এসেছিলাম। আমি সবাইকে বেকার ভাতা দিয়ে, আপনি বললেন বেকার ভাতা দিয়েছি ওটাতে সন্তুষ্ট থাকো, তাহলে তো হবে না। আপনাকে দেখলাম আপনি মাথায় ওড়না দিয়ে ইসলামিক আচারে এটা এটা এরকম সাধারণত আমরা দেখি, এটাও কি একটা কোনো রকম ভাবে ওই ইমোশনটাকে কাজে লাগানো? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ইফতার পার্টিতে বা ঈদের যে রেড রোডে যে শোটা হয় সেখানে তিনি যখন মানে এইরকম ভাবে তিনি শাড়িটাকে করেন, অন্য ধর্মের মানুষ বলে তাকে তুমি দূরে ঠেলে দিও না বা নিজের থেকে আলাদা মনে করো না। আচ্ছা এটা কি স্ক্রিপ্ট করা থাকে? সিপিআইএম প্রার্থী এখনো অব্দি আমার যতজনের সঙ্গে কথা হয়েছে সবার প্রায় একই রকমের উত্তর। নমস্কার, ইনস্ক্রিপ্ট নজরের নেতাতে আপনাদের স্বাগত। আজ আমাদের অতিথি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী আফরিন বেগম। অনেকেই বলছে, অনেক মিডিয়া বলছে আসলে যে মোহাম্মদ সেলিমের পাশে হঠাৎ করে তাকে দেখা গিয়েছে জ্ঞানেশ কুমারের সঙ্গে এসআইআর সংক্রান্ত যে বৈঠক ছিল। কিন্তু আমি তো জানি যে আফরিন দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি করেছে এবং সেখান থেকেই সে উঠে এসেছে আজকে একেবারে প্রার্থী হওয়া। আফরিন, প্রথম দিনের যে রাজনীতিতে পথ চলা যেভাবে শুরু, সেই দিনের কথাগুলো যদি বলতেন। আমি 2015 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি হই। তারপরেই এসএফআই এর সাথে যুক্ত হওয়া এবং এসএফআই এর কাজ করতে করতে ধীরে ধীরে পার্টির সাথে যুক্ত হওয়া। তারপরে পার্টি যখন যেমন যা কাজ দিয়েছে সেই অনুযায়ী সেই কাজ করেছি। বর্তমানে আরো বড় দায়িত্ব পেয়েছি, মানুষের জন্য কাজ করা, মানুষকে সঙ্গে নিয়ে সেই কাজগুলো করছি। একটা মিছিলে সম্ভবত তুমি আঘাত পেয়েছিলে, সেই সময় তুমি আলোচনায় এসেছিলে। এইরকম অনেকগুলো মানে নবান্ন অভিযান আছে, আরো বহু আমাদের ছাত্রদের মিছিল আছে, আমাদের ক্যাম্পাসের বিভিন্ন সময়কার মুভমেন্ট আছে। ফলে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হচ্ছে যে আমরা আন্দোলন করার সময় সেইগুলো বিভিন্ন সময় মিডিয়াতে হাইলাইট হয়েছে। তারপরে বর্তমান দিনে এখন যে লড়াইটা লড়ছি সেই লড়াইয়ের জন্য মানুষকে যেহেতু সঙ্গে পাচ্ছি, পাশে পাচ্ছি, মানুষ সবার সঙ্গে নিয়েই সেই লড়াইটা লড়ছি। একেবারে এসএফআই কর্মী থেকে প্রার্থী হওয়া, তরুণ প্রজন্মের অন্যতম মুখ, এখন আফরিন একদম চর্চায়। এই যে নেতৃত্বের নজরে আসা, এই বিষয়টা কিভাবে ঘটলো? জানি অনেক কথাই ভেতরের বলা যায় না, তাও যতটুকু বলা যায়। না, আমি দেখুন এটাই বলবো যে নজরে আসার বিষয় ঠিক নয়, আসলে দীর্ঘদিন ধরে কাজের সাথে যুক্ত ছিলাম এবং আমাদের পার্টির বহু কাজ বিভিন্ন সময় করেছি। ফলে বিভিন্ন সময় নেতৃত্বের সাথে বিভিন্ন রকম কথা হয়েছে এবং সেখান থেকে কাজ করতে করতেই উঠে আসা। এবং যেমন বললাম যে ওই দিনও এসআইআর এর একটি বিশেষ কাজ করার জন্য, বিশেষ দায়িত্বের জন্য আমাকে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল। আমি সেই কাজটা সেদিন করেছিলাম। তার পরবর্তীকালে আজকে নতুন একটা দায়িত্ব দেওয়া হয়েছে, মানুষকে সঙ্গে নিয়ে আরো বড় লড়াই, সেই লড়াইটা লড়তে নেমেছি, মানুষকে সঙ্গে নিয়ে লড়ছি। আফরিন, তোমাকে যখন এসআইআর এ ওই বৈঠকে সঙ্গে নিয়ে যাওয়া হলো, তার ঠিক কয়েকদিন আগেই অন্যতম তরুণ মুখ, এখন তিনি প্রাক্তন, প্রতিকুর রহমান দল ছেড়ে চলে গিয়েছেন, তিনি শাসক দলে যোগ দিয়েছেন। তো রাজনৈতিক মহলে একটা স্বাভাবিকভাবেই আলোচনা ওঠে যে প্রতিকুরের অবর্তমানে কোথাও গিয়ে আর একটা তরুণ মুখ তুলতে হবে, তাই তোমাকে মানে সামনে আনা। তোমার কি মত? দেখুন, আমাদের যে পার্টি, সেই আমাদের পার্টিতে তো বহু জায়গায় এসএফআই করে, ডিওয়াইফাই করে, মহিলা সংগঠন করে, এরকম প্রচুর নেতৃত্বরা রয়েছেন, প্রচুর কর্মীরা রয়েছেন, অল্প বয়সী কর্মীরা রয়েছেন, তাদেরকে তুলে আনা হয় বিভিন্ন জায়গায়, তারা নিজেদের দায়িত্ব পালন করে। এবার যে ধরুন নিজের আদর্শ বিক্রি করে দিয়েছে, যার কাছে মানুষের স্বার্থ থেকে নিজের ব্যক্তি স্বার্থ বড় হয়ে গেছে, তাকে নিয়ে বোধহয় আলোচনা করে সময় নষ্ট করার কোনো প্রয়োজন হয় না। অর্গানিক লিডারশিপ তৈরি করে সিপিআইএম, এমনটা বলেছিলেন মোহাম্মদ সেলিম ওই প্রেস কনফারেন্সে। তারই কি ফলস্বরূপ আফরিনের উঠে আসা? তারই ফলস্বরূপ শুধু আমার উঠে আসা আমি বলবো না, আমি তো দীর্ঘদিন ধরে এসএফআই এবং পার্টির কাজের সাথে যুক্ত ছিলাম। তার ফলস্বরূপ আমি বলবো আমাদের দিকে দিকে বহু কর্মী, বহু নবীন কর্মী তারা উঠে আসছে এবং তারা নিজেদের যে কাজকর্ম দায়িত্ব তারা যথাস্থানে সেই দায়িত্বগুলো পালন করছে। আপনি বালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী, এখানে একদম বলতে গেলে নবীন বনাম প্রবীণ লড়াই। শাসক দলের যিনি প্রার্থী তিনি শোভনদেব চট্টোপাধ্যায়, গতবার ভবানীপুর থেকেও তিনি জিতেছেন। দেখুন, তিনি শাসক দলের প্রচন্ড মানে হেভি ওয়েট হতে পারেন, তিনি অনেক পুরনো রাজনীতির লোক হতে পারেন, কিন্তু তার বিরুদ্ধে আমার লড়াইটা নয়, আমার কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই নয়, আমার লড়াইটা আসলে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে, তাদের রাজনীতির বিরুদ্ধে। তাদের রাজনীতিটাকে আমি সমর্থন করি না এবং তাদের রাজনীতি কোথাও গিয়ে মানুষের বিরুদ্ধে যাচ্ছে। ফলে আমি বামপন্থার কথা বলি, আমি লাল ঝান্ডা বহন করি এবং মানুষকে সঙ্গে নিয়ে যে মানুষের লড়াই, মানুষের হক রুটি রুজির লড়াই, সেই লড়াইয়ে আমি অংশগ্রহণ করছি, মানুষকে সঙ্গে নিয়ে। আফরিন বালিগঞ্জে কোন তিনটে বদল আনতে চায়? দেখুন, বালিগঞ্জ তো হচ্ছে পশ্চিমবঙ্গের বাইরে নয়,
পশ্চিমবঙ্গের বাকি বিধানসভা কেন্দ্রগুলোর মতো বালিগঞ্জ একটি বিধানসভা পশ্চিমবঙ্গের ভেতরে। পশ্চিমবঙ্গেরই যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্ত সমস্যা আমাদের বালিগঞ্জেও রয়েছে। যেভাবে ৭,৮০২টা স্কুল বন্ধ করে দিয়েছে, সরকারি স্কুলগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে, নিয়োগ হচ্ছে না, গত 15 বছরে কাজ নেই, সেই সমস্ত কিছুকেই হচ্ছে যে আমি বদল আনতে চাই। আমাদের প্রথম কথা যদি হচ্ছে যে সরকার আমাদের বামপন্থীদের দায়িত্ব দেয়, যদি বামপন্থীরা সরকার গড়ে, মানুষ যদি দায়িত্ব দেয়, তাহলে যে অস্থায়ী শ্রমিক যে অস্থায়ী কাজগুলো রয়েছে সেই সমস্ত কিছুকে আমরা স্থায়ী করে দেবো, সেই সমস্ত কাজকে আমরা স্থায়ী করে দেবো। এবং বাংলাকে বাঁচানোর জন্য, বাংলাকে গড়ে তোলার জন্য বাংলার লোকজনকে প্রয়োজন। ফলে সেই বাংলাকে গড়ে তোলার জন্য সেই সমস্ত কাজকে স্থায়ী করে দেওয়া হবে। সরকারি স্কুলগুলোকে পরিকাঠামো উন্নত করা হবে, স্বাস্থ্য কেন্দ্রগুলোর পরিকাঠামো উন্নত করা হবে, মানুষ কাজ পাবে, রুটি রুজির জন্য লড়াই করব। বালিগঞ্জের সমস্যাগুলো কি? বালিগঞ্জের সমস্যা দেখুন, আমাদের তো এখানে পশ্চিমবঙ্গে কাজ নেই, ফলেতে মানুষ বাইরে চলে যায়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা দেখতে পাই যে আমরা যে বহু বাবা মা তারা একা থাকেন, হাই রাইজ বিল্ডিং গুলো, সেখানে বাবা মারা একা থাকেন, তাদের দেখার মতো ছেলে মেয়েরা তারা বাইরে রয়েছে, ফলে তাদেরকে দেখার মতো কেউ নেই। ফলে সেখানে আমরা বামপন্থীরা বিকল্প দিচ্ছি, কুইক অ্যাকশন টিম আমরা বানাচ্ছি, যেখানে কুইক অ্যাকশন টিম প্রতি সপ্তাহে একবার তাদের কাছে যাবে, তাদের যা সমস্যা, নানান সমস্যা শুনে দেখবে। আমাদের পশ্চিমবঙ্গের নারীদের অবস্থা আমরা জানি, সেখানে আরজি করার মতো ঘটনা ঘটে, সাউথ ক্যালকাটা ল কলেজের মতো ঘটনা ঘটে, কামদুনি থেকে শুরু করে হাঁসখালির মতো ঘটনা ঘটে। সেগুলোর জন্য আমরা পাড়ায় পাড়ায় নেবারহুড কমিটি গঠন করার কথা বলছি, যেখানে পাড়ায় পাড়ায় টিম থাকবে। অ্যাপের মাধ্যমে হচ্ছে যে কোনো মেয়ে যদি কোনো অসুবিধায় পড়ে, নারীরা যদি কোনো অসুবিধায় পড়েন, তারা অ্যাপের মাধ্যমে সঙ্গে সঙ্গে সিগন্যাল দেবেন এবং সেই অঞ্চলের যে কুইক রেসপন্স টিম রয়েছে, নেবারহুড কমিটির যে টিম থাকবে, তারা সঙ্গে সঙ্গে সেই স্থলে পৌঁছে যাবে, যাতে সেখান থেকে নারীদেরকে, ছাত্রীদেরকে, মহিলাদেরকে যাতে কোনো রকম কোনো অসুবিধার শিকার না হতে হয়, সেই অঞ্চলটাকে ঘিরে দেওয়া যাবে। এইরকম আমরা বামপন্থীরা বিকল্প দিচ্ছি এবং সেই বিকল্পগুলোই হচ্ছে যে আমরা চাই যে আগামী দিনে নিয়ে আসতে, যাতে মানুষ সুবিধা পায়, যাতে মানুষের জন্য এই সরকার গঠন করা যায়। এবং অবশ্যই আমাদের যে স্বাস্থ্য কেন্দ্রগুলোর অবস্থা, যেভাবে আরজি করে 2 দিন আগে লিফটে চাপা পড়ে একজন মারা গেছে, পিষে গিয়ে মারা গেছেন, একজন অসুস্থ ছিলেন, তিনি পাশের বাথরুমে তাকে নিয়ে গিয়ে দূরের বাথরুমে নিয়ে যাওয়া হয়েছে, তিনি অসুস্থ হয়ে হার্ট অ্যাটাক করে মারা গেছেন। এবং আরজি করের অভয়ার ঘটনা তো আমরা জানি, যিনি ডক্টর ওখানকার পিজিটির ইন্টার্ন, তিনি নিজে ধর্ষিতা হয়ে মৃত্যু হয়েছে। ফলে আমাদের মানুষ বাঁচানোর যে আমাদের কারখানাগুলো হওয়ার কথা ছিল, মানুষ বাঁচানোর যে সরকারি হাসপাতাল, সেগুলো হচ্ছে যে মানুষ মারার কারখানায় পরিণত হয়েছে। ফলে তো সেগুলোরও পরিকাঠামো উন্নত করার দরকার আছে। কিন্তু অভয়ের মা তো বিজেপিতে ভরসা রাখছেন। দেখুন, অভয়ের মায়ের রাজনৈতিক পরিচয় যা খুশি হতে পারে, ঠিক আছে, কিন্তু সেইটার জন্য আমরা তো হচ্ছে যে আমাদের নির্যাতিতার বিচার চাওয়া বন্ধ করতে পারি না। প্রথম দিন থেকে যখন নির্যাতিতার বিচার চাওয়া হয়েছিল, যারা গাড়ি আটকেছিলেন, মিলাক্ষীদিরা, তারা কখনো অভয়া কোন রাজনৈতিক দলের সমর্থন সেটা দেখে করেনি। ফলে অভয়ার মা এই মুহূর্তে কোন রাজনৈতিক দলকে সমর্থন করবে সেটা দেখে আমরা বিচার চাইবো না। যে কোনো নির্যাতিতা, যার সাথে অত্যাচার হয়েছে, তাদের প্রত্যেকের বিচার চাওয়ার জন্য বামপন্থীরা রাস্তায় থাকবে। অভয়ার বিচারের জন্য আমরা আজও লড়াই করছি। আচ্ছা, প্রচারে যাওয়া যাক। युवाओं के लिए काम करवा सकूं, ताकि उन लोगों को काम मिले, लड़कियों को सुरक्षा मिले, और हमारे एसआईआर में जिस तरीके से हम लोगों का वोट, हम लोगों का नाम काट दिया जा रहा है, उसके खिलाफ भी लड़ाई है। दुआ कीजिए। সাধারণ মানুষ উপকার পাচ্ছে না, এটা আপনারা সমস্ত কিছু বদলাতে প্রার্থীর হবে। পরিচিতি সবাই এটা যাতে সবাইকে ভালো কাজ দিচ্ছে, পায়, মজুরি পায়। এখানে আফরিন বেগম রাজ্য থেকে কাজ পায়, অন্য জায়গায় তাদেরকে না চলে যেতে হয়, সেগুলো নিয়ে লড়াই করছি। আপনাদের দোয়া চাই, যেটা সবাইকে দিচ্ছে, সবাইকে বলবেন, সবাইকে বলবেন। তখন প্রচারে যাওয়ার তাড়া ছিল, একদম ঝড়ের গতিতে তুমি বলছিলে, আনসার দিচ্ছিলে। আমি প্রচারের সময় এটা পেলাম, আফরিনের পরিচয় পত্র এটা প্রচারের সময় দেওয়া হচ্ছে। তো এখানে দেখছিলাম আফরিনের পড়াশুনো, ইতোমধ্যেই অনেকেই জানেন যে আফরিন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছে এই মুহূর্তে এডুকেশনে। তার আগে দর্শন নিয়ে পড়াশুনো, গ্রাজুয়েশন, মাস্টার্স দর্শনে, বিএডও করেছো। বিএড করেছো। তো বাবার চা পাতার দোকান, এখানে তো দেখছি সবটাই লেখা রয়েছে। 8,000 স্কুল বন্ধ, এটা এটা তো এগুলো, এই সমস্ত বিষয়গুলো তুমি প্রচারেও বলছিলে, আমাকেও বলছিলে। তো বিষয়টা হচ্ছে এই ঝড়ের গতিতে এই কথা বলাটা, এটা কিভাবে আয়ত্ত করা হলো? আসলে মানুষের কাছে পৌঁছাতে হবে খুব দ্রুত, আর সময় খুব অল্প। তো যেহেতু এখনো বয়সটা অল্প, তাই দৌড়ে বেড়াতে চাই, তাই জন্য ঝড়ের গতিতে কথাটাও বেরোচ্ছে, যাতে খুব দ্রুত পৌঁছে যেতে পারি মানুষের কাছে, সেটারই চেষ্টা। এনার্জির সিক্রেটটা কি, এই যে দৌড়ে বেড়ানো হচ্ছে এত সকাল থেকে সন্ধে? এনার্জির সিক্রেট হচ্ছে মানুষের ভালোবাসা। তারা যেভাবে ভালোবাসছেন, তারা যেভাবে সঙ্গে সঙ্গে বুকে টেনে নিচ্ছেন, আশীর্বাদ করছেন, দোয়া করছেন, তো তাদের সেই আশীর্বাদ দোয়া ছাড়া তো লড়াইটা সম্ভব নয়। সেইটাই আমার এনার্জির সিক্রেট। আচ্ছা, এটা কি স্ক্রিপ্ট করা থাকে? সিপিআইএম প্রার্থী এখনো অব্দি আমার যতজনের সঙ্গে কথা হয়েছে সবার প্রায় একই রকমের উত্তর। কলতান দাশগুপ্তকে প্রশ্ন করলাম, পানিহাটির সিপিএম প্রার্থী, বাম সমর্থিত সিপিএম প্রার্থী,
তিনিও বললেন কিন্তু মানুষের ভালোবাসা হচ্ছে এনার্জি। দেখুন, স্ক্রিপ্টেড নয় আসলে। যারা মানুষকে নিয়ে কাজ করে, মানুষের লড়াই, মানুষের হক রুটি রুজি নিয়ে কাজ করে, লড়াই করে, তারা যখন মানুষের কাছে পৌঁছায়, যে আন্তরিকতা মানুষের কাছ থেকে পাওয়া যায়, সেইটা তো সেই পাওয়ার মতো বড় পাওয়া তো আসলে কিছুই নয়। তো সেইগুলো যারা পেয়েছে তারা সত্যি বোঝে যে এটা কত বড় এনার্জি, এটা কত বড় অক্সিজেন। সেইগুলোই আমাদেরকে অক্সিজেন যোগায় আমাদের কাজ করতে। তো যেমন ভাবে কলকান্দা বলেছে, তাই আমি তো জানতাম না, আমি পুরোটা শুনিনি ইন্টারভিউ। হ্যাঁ। আমি বলেছি আসলে কে স্ক্রিপ্ট করে দেবেন বলুন তো, আমরা তো লড়াইয়ের ময়দানে নেমেছি, এই দৌড়ে এলাম, এসে আপনার সাথে কথা বলতে বসে গেছি। না, অনেকটাই সামাজিক মাধ্যমে আমরা তো এখন সবাই সামাজিক মাধ্যমে সক্রিয়। দেখা যায় যে কেউ কোনো কিছু বলছে মানে স্ক্রিপ্টটা বেশ ভালোই বানিয়েছে, এই যে এইভাবে একটা আক্রমণ ধেয়ে আসে। আমরা আপনি সরি, আমিও গুলিয়ে ফেলছি। তুমিও অভয়ার বিষয়টা বলছিলে, আজকে অভয়ার বাবা মা যখন বিজেপিতে গিয়েছে, নানা রকম ভাবে বাম কর্মীরাও কিন্তু সামাজিক মাধ্যমে নানা রকম আক্রমণ ছড়ে দিচ্ছেন। তারা বলছেন স্ক্রিপ্টটা তো বেশ ভালোই, তাদের নানা বক্তব্যের পরিপ্রেক্ষিতে। দেখুন, বাকিরা কে কি বললো সেটা খুব গুরুত্বপূর্ণ কথা নয়। আমাদের নেতৃত্বরাও এটা দিয়ে যা বলেছেন সেটাই আমারও বক্তব্য, যে যে কেউ তার রাজনৈতিক মতাদর্শগত দিক যা খুশি হতে পারে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে লড়াই, আমাদের অন্যায়ের বিরুদ্ধে বিচার চাওয়ার যে লড়াই, সেটা আমরা লড়াইটা চেয়ে যাব, আমরা সেই বিচারটা চেয়ে যাব। অভয়া যখন মারা গিয়েছিল, অভয়ার ডেড বডিটা যখন ওই শববাহী গাড়িতে ছিল, তখন যারা গাড়ি আটকে ছিল, তখন তারা কেউ জানতো না যে অভয়ার রাজনৈতিক পরিচয় কি ছিল, অভয়ার বাবা মার রাজনৈতিক পরিচয় কি ছিল। এবং সেটা দেখে কেউ এই আন্দোলনটা করতে যায়নি। বহু মানুষ, পশ্চিমবাংলার মানুষ, তারা প্রত্যেকে রাস্তায় নেমেছিল, যারা রাজনৈতিক ভাবে কোনোভাবে কোনোদিন মিছিলে হাঁটেনি, তারা রাত জেগেছিল। বাচ্চারা মিছিলে নেমেছিল, মানে যারা মনে করে 8 থেকে 80। হ্যাঁ, 8 থেকে 80, এবং সমাজের সর্বস্তরের মানুষ। এবং শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষের বাইরে। তো এই জায়গাটাকে কখনো শুধুমাত্র এটা বলে আটকানো যায় না যে কেউ রাজনীতি করতে এসেছিল। হ্যাঁ, আমরা রাজনীতি করতে এসেছিলাম, আমরা রাজনৈতিক ভাবে যে খুন হয়েছে সেটার বিচার চাইতে এসেছিলাম। যেভাবে তথ্য প্রমাণ লোপাট করা হলো, যেভাবে এই পশ্চিমবঙ্গের সরকার তারা যেভাবে শেল্টার করলো, যারা আসল দোষী তাদেরকে শেল্টার করলো, একাধিক প্রমাণ লোপাট করলো, সেই যেই অঞ্চলে ঘটনাটা ঘটেছিল সেই ক্রাইম সিনকে ভাঙা হলো একাধিক জায়গা। সেখান থেকে তারা যদি রাজনৈতিক ভাবে সেটাকে ধামাচাপা দিতে পারে, আমাদেরও মানে এটা কর্তব্য গোটা পশ্চিমবঙ্গের মানুষের প্রত্যেকের, যে এইরকম একটা রাজনৈতিক মৃত্যুর বিরুদ্ধে আমাদের লড়াইটা জারি করা। ফলত এখন অভয়ার বাবা মা ওনারা যে কোনো দলে যোগ দিতে পারেন। কোথাও গিয়ে আসলে মনে হচ্ছে যে যদি ওনারা সাধারণ মানুষ হিসেবে থেকে যান, ওনারাও মনে করছেন যে ওনারা বিচার, হয়তো নিজের মেয়ের বিচার পাবেন না, ওনাদেরকেও অসাধারণ হতে হবে, ওনাদেরকেও বিজেপিতে যোগ দিলে ওনারা মনে করছেন। এর আগে তো অমিত শাহ ওনাদের সাথে দেখা করেননি, ওনারা বলেছিলেন যে সিবিআই এর তদন্তে ওনারা খুশি হচ্ছেন না, মনে করছেন না এটা বলছেন। তাহলে কোথাও গিয়ে এখন সেই বিজেপিতে যোগ দিয়ে তবে ওনারা আশা করছেন যে ওনারা বিচারটা পাবেন। মানে সাধারণ মানুষ বিচার পেতে পারে না, বিজেপি করলেই তারপরে বিচার পাওয়া যায়। এইটাও আমার প্রশ্ন রইল তাদের কাছে, যারা এই কথাগুলো বলছে, যারা মনে করছে যে বিজেপি আসলে অভয়ার বিচার দিতে পারবে, ন্যায্য বিচার দিতে পারবে। তাদের জন্য তো রয়েছে উন্নাওয়ের ঘটনা, আসিফা বানুর ঘটনা, প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি কিভাবে মেরে দেওয়া হয়েছে, হাতরাসের ঘটনা, তাদের পুরো পরিবারকে শেষ করে দেওয়া হয়েছে, আমরা দেখেছি। তো অভয়ার মা যদি সিপিআইএম এর প্রার্থী হয়ে এই ন্যায় বিচারের লড়াইটা লড়তো, তখন কি এই প্রশ্নগুলো তুলতেন? দেখুন, মানুষ কি নিয়ে প্রশ্ন করবে সেটা তো বলতে পারবো না। আমি আবারও বললাম যে ওনার রাজনৈতিক মতাদর্শ কি হবে সেইটা দেখে হচ্ছে যে, কিন্তু এই যে ভোটে লড়ে বিচার পেতে হবে, কারণ আমি এই প্রসঙ্গটাই আসছি, কারণ তামান্নার মাও কিন্তু প্রার্থী হয়েছে, এই প্রশ্নটা উঠছে। হ্যাঁ, কিন্তু তামান্নার মা প্রার্থী হয়েছেন, মানে তামান্না মারা গেছে তার কারণ তামান্নার মা আগে থেকে সিপিএমটা করতেন। ওখানে বলা হয়েছিল ওর মেয়েটাকে ঝেড়ে দে বলে, তার গায়ে বোম মারা হয়েছিল, কারণ যারা তৃণমূলের যারা ওই নির্বাচনে জিতে ওখান দিয়ে যাচ্ছিলেন তারা জানতেন এটা সিপিএম এর বাড়ি, এখানে সিপিএম এর ছোট মেয়েটা সে খেলছে, দেখে তারা মেরেছিল। সিপিএম করার জন্য, স্নান করার জন্য যাচ্ছিলেন, ছিল দাঁড়িয়েছিল, নিজের উঠানে দাঁড়িয়েছিল, এবং সেইখানে তাকে মেরে দেওয়া হয়েছে। তার কারণ সে হচ্ছে যে সিপিএম করতো তার বাবা মা। এবং অভয়ের বাবা মা তো এর আগে রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিল না, ফলত রাজনৈতিক ভাবে তাকে কোনো রকম ভাবে হত্যা করা হয়েছে এমনটা না। তার মা আগে থেকে সিপিএম করতো এবং সে তার মেয়ের ন্যায্য বিচারের জন্য সে লড়ছে নিজের এলাকা থেকে, সেই মানুষগুলোর বিরুদ্ধে যারা যারা ওই অঞ্চলে থেকে তার মেয়েকে খুন করেছিল। ফলত দুটো বিষয় আলাদা, সেই দুটোকে এক করে দেখলে হয়তো অনেক কিছুই গুলিয়ে দেওয়া যাবে, কিন্তু সত্য কথাগুলো আমরা যেভাবে বলে যাবো। কিন্তু
যেভাবে আক্রমণ করা হচ্ছে, সেটা যে কেউই করুক, আমি এটা শুধু বামেদের দিকে আঙুল তুলছি না, এই যে সামাজিক মাধ্যমে এগুলোকে আপনি সমর্থন করেন? যতই হোক তারা তো তার মেয়েকে হারিয়েছেন, এবং তারা বলছেন যে তারা অসহায় হয়ে বাধ্য হয়ে আজকে, তারা মনে করছেন যে প্রভাবশালী না হলে বিচার পাওয়া সম্ভব নয়। আমরা মনে করছি বিজেপি শক্তিশালী বিরোধী, ক্ষমতা এলে তৃণমূলকে হারাতে পারলে মেয়ের ন্যায় বিচার পেতে পারে। আমি আবারও বলছি যে ওনাদের যা যন্ত্রণা, সেই যন্ত্রণার হয়তো খানিকটা অংশ বুঝতে পারি, বাট গোটাটা তো কখনোই আমরা বুঝতে পারবো না। সেই অমানবিক ভয়ঙ্কর যন্ত্রণার কথা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওনাদের যন্ত্রণার কথা, ওনাদের লড়াই আন্দোলনের পাশে আছি। কিন্তু ওনাদের যে রাজনৈতিক মতামত এই ক্ষেত্রে গড়ে উঠেছে, সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। সেখানে যারা কুৎসা করছেন বা খারাপ কথা বলছেন, সেটা একদমই সমর্থনযোগ্য নয়, এবং আমরা মনে করি না আমাদের কোনো নেতৃত্বদের পক্ষ থেকে কখনো এরকম কোনো কথা গেছে। সেটা খুবই অসংবেদনশীল বলে আমি মনে করি। এবং আমাদের রাজনীতিটা আসলে তো হচ্ছে যে বিজেপির কদর্যতার বিরুদ্ধে, ঘৃণার বিরুদ্ধে, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে, তৃণমূলের এই যে বিজেপিকে এরকম ঘৃণ্য কাজে সমর্থনের বিরুদ্ধে, যারা ধর্ষকদেরকে শেল্টার দেয়, ধর্ষকদেরকে হচ্ছে যে বাঁচায়, তাদের পক্ষে কখনো আমাদের রাজনীতি নয়। মানুষের জন্য রাজনীতি, নির্যাতিতার হয়ে যারা লড়াই করছে, নির্যাতিতার জন্য বিচার চাওয়ার আমাদের রাজনীতি। ফলত সেইটা নিয়ে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। অভয়ার বিচারের জন্য আমরা আজও লড়াই করছি, আমরাও যেভাবে আমাদের লড়াই আন্দোলন জারি রাখার আমরা জারি রাখবো। আমি এই প্রসঙ্গটাতেই আমি বারবার আসছি যে কেন ওনাদেরই এটা মনে হলো যে একদম সাধারণ মানুষ এই ভারতবর্ষে দাঁড়িয়ে, এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বিচার পাবে না। কেন রাজনৈতিক ভাবে সেই ক্ষমতাশীল দল যারা বিচারটা দিচ্ছে না, তাদের দলে গিয়ে নাম লেখাতে হবে, এবং তারপরে তারা আশা করতে পারবেন বিচারটা আমরা আসলে পাবো। এইগুলোর বিরুদ্ধে তো আমাদের পরিস্থিতিটা সেরকম তৈরি হয়েছে। হতে পারে সেরকম পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু আমরা বলতে চাইছি এই সমাজ ব্যবস্থারই তো বদল দরকার, এই রকম সরকারদেরই তো বদল দরকার, যারা শুধুমাত্র মনে করে যে আমাদের দলে আসলে তবেই তার ন্যায্য বিচার তারা পাবে, তার আগে তারা সাধারণ মানুষ এবং তাদের কোনো বিচার, তারা কোনো বিচার পাবেন না, তারা কোনো কিছু পাবেন না। সেইগুলোর বিরুদ্ধেই তো আমরা বামপন্থীরা রাজনীতি করছি, বামপন্থীরা লড়াই করছি। আপনি এই পরিস্থিতি, মানুষ বুঝতে পারছে যে সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়া সম্ভব নয়, ভালোভাবে বাঁচা সম্ভব নয়। আমরা মানুষের সঙ্গে যখন কথা বলছি, তারাও বলছেন যে যেই ক্ষমতায় আসো না কেন, লঙ্কায় যেই যাবে সেই রাবণ, আমাদেরকে তো খেটেই খেতে হবে। তো তারপরেও আপনারা যখন বলছেন বিকল্পের কথাগুলো, আপনাদেরকে কেন ভরসা করতে পারছে না মানুষ, কেন ফেরাচ্ছে না? দেখুন, আপনি বলছেন ফেরাচ্ছেন, আপনি জানেন না ভবিষ্যতে কি হতে চলেছে। ফেরাচ্ছে, ফিরবে, অবশ্যই ফিরবে, কারণ মানুষজন ভরসা করছেন, মানুষজন পাশে আছে, এবং মানুষজন দেখেছেন যে এই তৃণমূলের কিরকম কি দুর্নীতি। এই তৃণমূলের দুর্নীতির কারণে আমরা দেখেছি যে শিক্ষকদের চাকরি চলে গেল, তাদের কাজ নেই। মিড ডে মিলের কর্মীরা মাত্র 2000 টাকা বেতন পায়, তাতে তাদের সংসার চলে না। সেইগুলো নিয়ে আমাদের লড়াই। মানুষ, খেটে খাওয়া মানুষের জন্য এই রাজনীতি। গ্যাসের দাম বাড়ছে, বাইরের দেশে যুদ্ধ লাগলে কেন সেটা আমার রান্নাঘরের টান পড়ে, সেইটাও মানুষকে বলার প্রয়োজনীয়তা রয়েছে যে এই গ্যাসের দামটা সরকারের কমানোর কথা ছিল, তোমার আমার পকেট থেকে দেওয়ার কথা ছিল না। সেইগুলোর বিরুদ্ধে তেলের দাম বাড়ছে, কমিয়েছে 10 টাকা। হ্যাঁ, এবং সেই জায়গাগুলো থেকে রান্নার গ্যাসের দাম যেমন হচ্ছে যে কমছে না, আমরা আবার দেখতে পাচ্ছি এই যে আমাদের অটোগুলো চলে, আপনি একটু দেখবেন গ্যাস স্টেশন গুলোতে একদম লাইন, আমি স্টোরিও করেছি, নিউজ স্টোরি। ফলে সেই জায়গাগুলো দাঁড়িয়ে সেই গরিব মানুষগুলো যারা এইগুলোর ওপরেই নির্ভরশীল, প্রচুর হোটেল, ছোট হোটেল, তাদের গ্যাস নেই বলে তারা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে, বড় হোটেলও বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। তারা কোথায় যাবে? তাদেরকে দেখার কাজ ছিল এই সরকারের, তারা দেখতে পাচ্ছে। এবং প্রধানমন্ত্রী 23শে মার্চ সংসদে দাঁড়িয়ে বলেছেন যে করোনার সময়ের মতো প্রস্তুত থাকতে হবে। কোথাও কি তারপর থেকেই একটা মানুষের মধ্যে একটা এরকম গুঞ্জন শুরু হয়ে গেছে, কথা শুরু হয়ে গেছে যে তাহলে কি আবার লকডাউন পরিস্থিতির দিকে যাচ্ছে বিষয়টা? দেখুন, ওনাদের কাজ সবসময় ভয় দেখানো। ওনারা যখনই ফেল করেন সরকার চালানোর ক্ষেত্রে, তখনই ওনারা এরকম একটা লকডাউন পরিস্থিতির জাহির করেন যে এবার এটা বন্ধ হয়ে যাবে, এটা এমার্জেন্সি একটা সিচুয়েশন। এইরকম ভাবে মানুষের মনে আরো বেশি করে ভয় ঢুকিয়ে দেন, যাতে মানুষ প্রশ্ন করতে ভুলে যায় যে আসলে এই টাইমগুলো, এই বিশেষ পরিস্থিতিগুলোতে কাদেরকে সুরক্ষা দেওয়ার কথা ছিল। সরকারের দায়িত্ব তার নিজের নাগরিকদের সুরক্ষা দেওয়ার, সেটা তারা দিতে পারছে না, সেটা তারা ব্যর্থ হচ্ছেন। মানুষজনদের ওপর শুল্ক চাপিয়ে দিয়ে, মানুষজনদের ওপর বাড়তি টাকা চাপিয়ে দিয়ে সেইগুলো তাদের কাছ থেকে উসুল করা এবং মানুষজনের হচ্ছে যে সমস্যার সম্মুখীন করা, সেইগুলোর বিরুদ্ধেই তো লড়াই। আফরিন, বিষয়টা হচ্ছে গিয়ে তুমি আমি আমরা সবাই দেখতে পাচ্ছি কি গ্যাসের সংকট। বুকিং করলে ফোন তুলছে না, ফোন তুললেও বলছে গ্যাস নেই, পাম্পগুলোতে সব লাইন, মনে হচ্ছে যে বাস, অটো এগুলো সব বন্ধ হয়ে যাবে। কিন্তু সরকার ঘোষণা করে দিয়েছে 60 দিনের জন্য এখনো কিন্তু তেল গ্যাস মজুদ আছে।
ভুয়ো খবর ছড়ালে কিন্তু আইনানুগ ব্যবস্থা হবে। অবশ্যই। মানে সরকার যেটা বলছে তার সঙ্গে মার্কেটের যে চিত্র, তার তো কোনো মিল পাওয়া যাচ্ছে না। সরকার নিয়ন্ত্রণ করছে না। সরকার যদি বলছে সমস্ত কিছু মজুত আছে, তাহলে কেন এক্সট্রা টাকা দিচ্ছে এবং সেইগুলো নিয়ন্ত্রণ করার দায়িত্ব, কালোবাজারি তো হচ্ছে। কালোবাজারি নিয়ন্ত্রণ করার দায়িত্ব কাদের? তারা কি করছে? সাধারণ মানুষ রাস্তায় নামছে, কিন্তু সাধারণ মানুষকে যারা নিয়ন্ত্রণ করছে, যারা এই সমস্ত বড় বড় ডিলারদেরকে নিয়ন্ত্রণ করছেন, যাদের হাতে সমস্ত রাষ্ট্রের ক্ষমতা, যাদের হাতেই পশ্চিমবঙ্গের ক্ষমতা, তারা কেন এগুলোকে নিয়ন্ত্রণ করছে না? সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়ার কাজ সরকারের, সেই কাজটা তারা করছেন না বলে বামপন্থীরা রাস্তায় রয়েছে। এবং বামপন্থীরা মানুষের রুটি রুজি নিয়ে, জিনিসপত্রের দ্রব্যমূল্য কমানোর নিয়ে মানুষ হচ্ছে যে বামপন্থীরা আন্দোলন করছে। ফলে সেইগুলো নিয়ে আমাদের লড়াই যেমন করার আমরা করব। এবং গণপরিবহনের কথা বললেন, উন্নয়ন তো রাস্তায় দাঁড়িয়ে থাকে, ঝাঁচকচকে রাস্তা আমরা দেখতে পাই, একবার খুললে পরের দিন থেকে আমরা দেখতে পাই যে জল দাঁড়িয়ে যায়, নয় কাজ সমস্ত হচ্ছে, দেখতে পাচ্ছেন। সব সময় কাজ হতে থাকে, আমাদের 12 মাসে কাজ হতে থাকে, সব সময় আমরা ভোটের আগেই, ভোটের জন্য মনে হচ্ছে মানে দেখুন উন্নয়ন দেখাতে। আমি আমি তো বলতে পারবো না, কারণ আমি 12 মাসই হচ্ছে যে রাস্তা খোঁড়া অবস্থায় দেখি, সবসময় ঠোক করে খাই, একটু পড়েও যাই মাঝে মধ্যে। ফলে উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছি কি কিসের ভাসছি আমি বলতে পারবো না। কিন্তু আসলে এই যে গণপরিবহন ব্যবস্থা, যেটা সরকারিভাবে হচ্ছে যে করার কথা ছিল, সরকারের দায়িত্ব নেওয়ার কথা ছিল, গরিব মানুষরা, সাধারণ মানুষরা যাতে গণপরিবহনের ব্যবস্থার উপর ডিপেন্ড করতে পারে। আমি আজকাল বলুন তো কোন জায়গায় হচ্ছে যে আমরা গণপরিবহনের ব্যবস্থা করতে পারছি? কটা বাস সরকারি রয়েছে? কটা জায়গায় আমরা সরকারি পরিবহন ব্যবস্থা মানে সত্যি সত্যি পাই? প্রত্যেকটা জায়গায় তো আমরা হচ্ছে প্রাইভেট সার্ভিসের উপরই নির্ভর করি, আমাদের কাজের তাগিদে, আমাদের রুটি রোজগারের তাগিদে, কোথাও পৌঁছানোর তাগিদে। কেন এটা ঘটবে? কেন আমরা হচ্ছে যে সত্যি সরকারি ভাড়া যে বাসগুলো চলে, যদি আমরা সত্যি সরকারি ভাড়ার উপর ডিপেন্ড করতাম, তাহলে তো আমরা 10 টাকায় আজকে অনেক দূর অব্দি পৌঁছাতে পারতাম, হাওড়া স্টেশন অব্দি পৌঁছাতে পারতাম। ভাড়া বৃদ্ধি পাচ্ছে, বাড়তে বাড়তে সেটা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? সেগুলো কমানো হয় না কেন? সাধারণ মানুষের কি রোজগার সেই অর্থে বেড়েছে? মন্ত্রীদের তো রোজগার অনেক বাড়ছে, সেটা তো মাসে মাসে প্রায় হচ্ছে যে বেড়ে যাচ্ছে, কিন্তু সাধারণ মানুষের তো সেই অনুযায়ী রোজগার বাড়ছে না। সেখান থেকে বামপন্থীরা দাবি করছে ন্যূনতম মজুরি 22,000 করতে হবে এবং কাজ দিতে হবে, এই পশ্চিমবঙ্গে কাজের সংখ্যা বাড়াতে হবে। আচ্ছা, যুবসাথী নিয়ে আপনার কি মত? আপনি তো তরুণ প্রজন্মের মুখ। যুবসাথী নিয়ে আমার মত অবশ্যই নেওয়া উচিত। সরকারি প্রকল্প বেকার যুবকদের জন্য দেওয়া হচ্ছে, যুবসাথী নেবে তারা, কিন্তু যুবসাথীর যে টাকার পরিমাণটা, সেটা কি সত্যি 1 মাস চলার মতো একজন যে কোনো বেকার যুবকের ক্ষেত্রে বা যুবতীর ক্ষেত্রে? সেইটা নিয়ে 5 বলার বছর তো পর আর পাওয়া যাবে না, তাহলে কি হবে? বিকল্প কি হবে? বিকল্প কি হবে? এইটা তো দেখুন, যুবসাথী বলুন, বেকার ভাতা বলুন, যে কোনো রকমের ভাতা বলুন, ভাতা দেওয়ার সাথে কখনো কাজের কোনো বিকল্প নেই, বিরুদ্ধতা কোনো কিছু নেই। আপনি কাজ দিন, তারপরে আপনি যারা কাজ পেলো না, যাদের আপনি কাজ দিতে পারলেন না, আপনি ব্যর্থ হয়েছেন, তাদেরকে আপনি বেকার ভাতা দিচ্ছেন। কিন্তু আপনি সবাইকে বেকার ভাতা দিয়ে আপনি বললেন বেকার ভাতা দিয়েছি, ওটাতে সন্তুষ্ট থাকো, তাহলে তো হবে না। আসলে কাজও দিন, আমাদের প্রত্যেকের আগে কাজ দরকার। আপনি ব্যর্থ হচ্ছেন বলে আপনি বেকার ভাতা দিচ্ছেন, এবং বেকার ভাতা দেওয়ার মিনিমাম ন্যূনতম একটা, যেটাতে সত্যি তার সংসারটা চলবে, তার মাসটা চলবে, 7,500 করতে হবে, সেটাও আমাদের বামপন্থীদের দাবি, সেটা নিয়েও আমাদের লড়াই আমরা লড়ছি। ফলে বেকার ভাতাও বাড়াতে হবে, কিন্তু কাজের পরিমাণও বাড়াতে হবে, যাতে এই পশ্চিমবঙ্গের বুকে থেকে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা কাজ পায়। সেটা নিয়ে আমাদের যেমন লড়াই, তেমনই হচ্ছে যে এই যে পরিযায়ী শ্রমিকরা যারা পশ্চিমবঙ্গে কাজ না পেয়ে বাইরে চলে যাচ্ছে, সেখানে তাদেরকে বাংলা ভাষা বলার জন্য বাংলাদেশি বলে তাদেরকে মারধর করা হচ্ছে, বাংলাদেশের সীমান্তে ছেড়ে দেওয়া হচ্ছে, এবং বিজেপি শাসিত রাজ্যগুলোই করছে। সেই বিজেপি আমাদের পশ্চিমবঙ্গে এসে ভোট চাইছে, তাদের বিরুদ্ধেও পশ্চিমবঙ্গের মানুষ লড়াইটা লড়বে। তৃণমূল বিজেপি বাইনারি সাম্প্রদায়িক রাজনীতি, এটা নিয়ে কি মত আপনার? দেখুন, বামপন্থীরা যখন 34 বছর ছিল, অনেক কিছু কথা হয়, কিন্তু সেই 34 বছরে কখনো এই বিজেপি আর আরএসএস এর দৌরাত্ম্য বাড়েনি। এই যে এতগুলো সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে আরএসএস এর সরস্বতী বিদ্যা মন্দিরের মতো স্কুলগুলো গজিয়ে উঠছে, এবং আমরা দেখতে পাচ্ছি আরএসএস এর সংখ্যা যেভাবে গজিয়ে উঠছে। এবং এই আরএসএস কে প্রশ্রয় দিয়েছে কারা? এই বিজেপিকে বাংলায় ডেকে এনেছে কারা? পশ্চিমবঙ্গের এই তৃণমূল কংগ্রেস দল, মমতা ব্যানার্জি। এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন যে পুরনো আরএসএসটা ভালো। মোহন ভগবতকে আমরা একাধিক জায়গায় দেখেছি মমতা ব্যানার্জিকে সমর্থন করতে। ফলে আরএসএস বিজেপিকে চালায়, এবং সেই আরএসএসই আবার কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথেই রয়েছেন বিভিন্ন প্রশ্নে, বিভিন্ন কাজে। ফলে এই তৃণমূল এবং বিজেপি মিলেমিশে একাকার হচ্ছে, এবং মমতা ব্যানার্জি প্রথম একজন মুখ্যমন্ত্রী যিনি সরকারের টাকায় মন্দির বানিয়েছেন। এটা আরএসএস বা বিজেপিরও কেউ করেনি, বিজেপিরাও করেনি। ফলে
আমরা বলছি সরকার আপনার আমার ট্যাক্সের টাকায় সেখানে শিক্ষা হবে, সেখানে সরকারি স্কুল গড়ে উঠবে, সেখানে সরকারি স্বাস্থ্য কেন্দ্র গড়ে উঠবে, মানুষের প্রয়োজন অনুযায়ী মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য কাজকর্মের জন্য সেখানে ব্যয় করা হবে। সেইখান থেকে যদি হচ্ছে যে রাজনীতিটা ধর্মের দিকে টেনে নিয়ে যাওয়া হয়, তাহলে এই পশ্চিমবঙ্গের উন্নতি হওয়া সম্ভব নয়। আচ্ছা, ধর্মকর্মের জায়গা ধর্মকর্মের জায়গায় থাকবে, হ্যাঁ। রাজনীতির জায়গা রাজনীতির জায়গায় থাকবে, রুটি রুজির লড়াইয়ে বামপন্থীরা থাকবে। আচ্ছা আফরিন, আমরা আজকে 7 নম্বর ওয়ার্ড বালিগঞ্জ বিধানসভায় প্রচার করছিলাম। মানে আমি যেহেতু আজকে প্রচার সঙ্গী কভার করছিলাম, তাই বললাম আমিও প্রচার করছিলাম। আপনাকে দেখলাম আপনি মাথায় ওড়না দিয়ে, ওটাকে আমি আসলে খুব একটা জানি না, এটাকে কি হিজাব বলে? না না, এটা হিজাব বলে না, মাথায় ওড়না দেওয়াটাকে এটাকে কি বলে? এটাকে মাথায় ওড়না দেওয়াই বলে। আচ্ছা আচ্ছা, মানে এটা মানে দেখুন, ইসলামিক আচারে এটা এটা এরকম সাধারণত আমরা দেখি। এটাও কি একটা কোনো রকম ভাবে ওই ইমোশনটাকে কাজে লাগানো? দেখুন, আমি ইমোশনকে কাজে লাগানো বলবো না, আমি বলবো যে প্রত্যেকেরই ধর্মীয় একটা সম্মান করার জায়গা আছে। যেই স্থান দিয়ে আমি যাচ্ছি, যেই সময় আমি যাচ্ছি, যে মানুষজনের সঙ্গে আমি যাচ্ছি, তাদের ধর্মীয় ভাবাবেগে কখনো আমি আঘাত দেব, এইরকমটা কাজ আমার নয়। আমি বামপন্থী, কিন্তু মানুষের সঙ্গে যাই, ফলত মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়াটা তো আমার কাজ নয়। আমি সেখানে যেভাবে গেছি, আমি সেখানে হচ্ছে যে সেই মুহূর্তে দাঁড়িয়ে মানুষজন যেরকম ভাবে আমাকে চাইছেন আমি সেইভাবে রয়েছি। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ইফতার পার্টিতে বা ঈদের যে রেড রোডে যে শোটা হয়, সেখানে তিনি যখন মানে এইরকম ভাবে তিনিও শাড়িটাকে করেন, ঠিক কি বলে এটাকে আমি জানি না, মাথায় শাড়ি দিয়ে বা ঠিক এইভাবে গুজে নেওয়া, তো মানে নানা রকম সমালোচনা, কটাক্ষ, আক্রমণ ছুড়ে আসে। আপনি সেটাকে কিভাবে দেখেন? সেই ক্ষেত্রেই আমি বলতে চাই যে উনি যদি সত্যি ধর্মকে সম্মান করতে জানতেন, উনি যদি সত্যি সেই কমিউনিটির মানুষজনকে তুলে আনার উদ্দেশ্যে কাজ করতে চাইতেন, তাহলে উনি সেই কাজগুলো করতেন না, যেটা আসলে এই মানুষগুলোকে আরো বেশি দূরে ঠেলে দেওয়া, পিছিয়ে ফেলে দেওয়া। ওয়াকফ আইন নিয়ে এখানকার ঘটনা আমরা দেখেছি, কিরকম ভাবে ওয়াকফ আইনটা এখানে হচ্ছে যে কোনো রকম কোনো প্রতিবাদ করতে দেওয়া হলো না। এখানকার যে ওয়াকফ সম্পত্তিগুলো রয়েছে, সেগুলোর একাধিক দুর্নীতি আমরা দেখেছি। বেশিরভাগটাই হচ্ছে যে তৃণমূলের যারা সরকারে রয়েছেন, যারা বিভিন্ন নেতা মন্ত্রী রয়েছেন, তাদের নিজেদের নামে করে নিয়েছেন। এবং সাধারণ মানুষের সেই প্রকল্পগুলো থেকে যে সুবিধা পাওয়ার কথা ছিল, সেইখান থেকে যে অংশ পাওয়ার কথা ছিল, গরিব মানুষের জন্য যে ব্যবস্থাগুলো করা হয় ওয়াকফ আইন থেকে, ওয়াকফের সম্পত্তি থেকে স্কলারশিপ পাওয়া, বিভিন্ন জায়গায় ঘর পাওয়া, বিভিন্ন কিছু পাওয়া, সেইগুলো কোনো কিছুই হচ্ছে যে তারা পান না। একই সাথে আমরা ওবিসি সার্টিফিকেট নিয়ে দুর্নীতি দেখেছি, কিভাবে ওবিসি সার্টিফিকেট মমতা ব্যানার্জি কোনো রকম কোনো নিয়ম ছাড়াই দিয়েছিলেন। তার পরবর্তীকালে আমি দেখেছি একাধিক যোগ্য ওবিসি ক্যান্ডিডেট যারা ছিলেন, তাদের সার্টিফিকেট বাতিল হয়েছে, ওবিসি সার্টিফিকেট মিক্সচার হয়েছে, এ ছিল যারা বি হয়ে গেছে, সেখানে একাধিক কনফিউশনের তৈরি হয়েছে। এবং সেইটার জন্য যে রিজার্ভেশন ব্যবস্থা, সত্যি সত্যি যারা প্রান্তীয় অঞ্চলের মানুষ, সত্যি সত্যি যারা রিজার্ভেশন পাওয়ার কথা ছিল, তাদের তারা সেই সার্টিফিকেটের মাধ্যমে অনেক বেশি উঠে আসতে পারতো, তারা প্রত্যেকেই তাদের সেই সার্টিফিকেটটা চলে গেছে, তারা পারেনি, তারা অনেকে জোগাড় করতে পারেনি, অনেক জায়গায় ভর্তি হতে পারেনি, ফলে তো সেইগুলোর বিরুদ্ধেও আন্দোলন, লড়াই। আসলে আমি কোনো কমিউনিটির ভাবাবেগকে কাজে লাগিয়ে যদি ভোট বাক্সে শুধুমাত্র রাজনীতি করার চেষ্টা করি, সেটা অবশ্যই নিন্দনীয়। কিন্তু আমি যদি তাদের ভাবাবেগে আঘাত না দিয়ে, আমি যদি তাদের সমস্ত সমস্যার কথা তুলে আনি, নিজেদের সমস্যার কথা তুলে আনি, সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের রুজি রোজগারের কথা তুলে আনি, তাহলে সেইগুলো নিয়ে লড়াই আন্দোলন যেমন জারি রাখা সেরকম জারি রাখবো। আফরিন, প্রতিটি ধর্মেই আচ্ছা, প্রতিটি ধর্মেই আমি সমস্ত ধর্মকে সম্মান জানিয়েই বলছি, প্রতিটি ধর্মেই এমন কিছু সংখ্যক মানুষ থাকে যারা একদম প্রাণ প্রাণ দিয়ে তার ধর্মটাকে রক্ষা করতে চায়, ভালোবাসে এবং সমস্ত শিষ্টাচার যা আচার সব পালন করতে চায়। তো সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে অনেকেই সিপিআইএম মানে মনে করে যে এখানে তো ধর্মনিরপেক্ষতাটাকে যেহেতু আগে সামনে রাখা হয়, সেক্ষেত্রে সে হয়তো সঠিকভাবে তার ধর্মটা নাও পালন করার সুযোগ পেতে পারে। তো সেই সব ক্ষেত্রে কিভাবে বোঝাবেন মানুষকে? দেখুন, আমাদের দল, যেমন আপনারা যেমন জেন্ডারদেরও অগ্রাধিকার দিয়ে থাকেন সমস্ত কিছু, কিন্তু আমরা তো জানি যে মুসলিম সম্প্রদায় এটা নিয়ে একটা বেশ একটা, দেখুন, সেটা হচ্ছে যে বিভিন্ন রকম প্রচার, এবং বিভিন্ন দল সেটাকে নিজের স্বার্থের জন্য কাজে লাগানোর মতো প্রচার করে। আমরা বামপন্থীরা বা আমার পার্টি সিপিআইএম কখনোই মনে করে না যে কারোর ব্যক্তিগত ধর্মাচরণে কখনো কেউ কোনো রকম কোনো বাধা দেবে, কখনো কোনো রকম কোনো এমন কাজ করবে বা এমন কিছু বলবে যেটাতে তার ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে। কিন্তু এই জিনিসটা অবশ্যই যে ধর্ম নিরপেক্ষ হও, অসাম্প্রদায়িক হও, তুমি অন্য ধর্মের প্রতি সম্মান জানাও, তাকে কখনো অসম্মান করো না।
অন্য ধর্মের মানুষ বলে তাকে তুমি দূরে ঠেলে দিও না বা নিজের থেকে আলাদা মনে করো না। এই শিক্ষাগুলো আমরা পাই, সেগুলো নিয়েই আমরা লড়াই করি। আমাদের রাজনীতির লড়াই, আমাদের উৎসব, বামপন্থীদের সম্প্রীতি। উৎসব, হ্যাঁ সম্প্রীতি, সেই 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 বার্তাটাই দেওয়া হয় যে তুমি সাম্প্রদায়িক হয়ে যেও না এবং ধর্ম নিরপেক্ষ হও, সেটা প্রথম শর্ত। ফলে অন্য ধর্মের প্রতি বিদ্বেষ বিদ্বেষ ছড়ানো বা নিজের ধর্মকে বড় করে দেখানোর জন্য অন্যের ধর্মকে ছোট করে দেখানো, এই ধরনের কোনো কাজ করা আমাদের পার্টি অনুযায়ী কোনোদিনই হচ্ছে যে ঠিক নয়, সেটাকে সম্মত মনে করে না। আবার কেউ ধর্মীয় নিজের আচার অনুষ্ঠান পালন করবে, সেইটা নিয়ে কেউ বিরুদ্ধাচারণ করবে, সেটাও ঠিক নয়। আমরা অনেক কঠিন কঠিন কথা বলে ফেলেছি, এবার আমি একটু জানতে চাইবো যে আফরিনের রুটিনটা কি? আফরিনের রুটিনটা কি? এই মুহূর্তে দাঁড়িয়ে সকালবেলা উঠছি, যেটুকু খাবার খাচ্ছি, তারপরে বেরিয়ে পড়ি। যেই অঞ্চলগুলোতে সকালবেলা প্রচার থাকে সেই প্রচারগুলো সারি, তারপরে কিছু মিটিং থাকে, সেই মিটিংগুলো, সাংগঠনিক কাজকর্ম সেগুলো থাকে। দুপুরবেলার খাওয়া দাওয়া করে আবার বিকেলবেলা বেরিয়ে পড়ি। মানুষের কাছে পৌঁছাতে হবে এবং খুব দ্রুত পৌঁছাতে হবে, সময় খুব অল্প, তাই দৌড়াচ্ছি। খাওয়া দাওয়া তো বাড়িতেই হচ্ছে, অনেককে দেখছি কমরেডদের বাড়িতে যারা না, আমার ভিন্ন ভিন্ন। আমার কমরেডদের বাড়িতেও খাওয়া দাওয়া হচ্ছে কখনো কখনো, আবার কখনো যখন সুযোগ পাচ্ছি। দুপুরবেলা সুযোগ হয় না বাড়ি যাওয়ার, রাতে গিয়ে আবার বাড়িতে খাই। এটা তো প্রথমবার নির্বাচনে দাঁড়ানো, তো কেমন অনুভূতিটা কেমন? প্রথমবার নির্বাচনে দাঁড়িয়েছি, এরকম অভিজ্ঞতা হচ্ছে? দায়িত্বটা অনেক বড়। মানুষকে নিয়ে লড়াই করার আসলে সহজ নয়। আবার মানুষ পাশে থাকলে, আশীর্বাদ করলে, ভালোবাসা ভরসা দিলে দায়িত্বটা অনেক মানে সেই লড়াইটা কঠিনও নয়। লড়াইটা সেই ক্ষেত্রে অনেকটা কঠিন হয় না। ফলে তো সেইটা নিয়ে আমরা লড়াই করতে নেমেছি, মানুষকে সঙ্গে নিয়ে লড়াই করতে নিয়েছি, তাদের আশীর্বাদ নিয়ে কাজ করবো। এরকম সব অভিজ্ঞতা হচ্ছে? অভিজ্ঞতা দেখুন, আমি যেহেতু বালিগঞ্জেই জন্মগ্রহণ করেছি, বালিগঞ্জেই বেড়ে উঠেছি, বালিগঞ্জ আমার বাড়ি, এবং সেই অঞ্চলের মানুষের কাছে যখন সমস্যা শুনছি, তখন কোথাও গিয়ে সেগুলো নিজের বাড়ির সমস্যাই মনে হচ্ছে। সেই সমস্যাগুলি আমি সম্মুখীন হয়েছি এর আগে, ছোট থেকে বড় হওয়ার সময়। ফলে তো সেই মানুষগুলো আমার বৃহত্তর পরিবার, তাদের হয়ে লড়াই করতে নেমেছি। সেই লড়াইটা তাদেরকে সঙ্গে নিয়ে লড়াই করতে নেমেছি বলে অতটাও কঠিন হবে না। আমি সেই লড়াইটা লড়বো, আগামী দিনে দেখা যাবে। শেষ প্রশ্ন, জেনজিদের জন্য কি করবে আফরিন? দেখুন, জেনজিরা সোজা কথা সোজাভাবে পছন্দ করে, এবং আমিও জেনজির ফার্স্ট জেনারেশন বলা চলে। হ্যাঁ। ফলে সেখান থেকে দাঁড়িয়ে সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সরকারি স্কুলগুলো যাতে না বন্ধ হয়, সবার জন্য স্কুলের ব্যবস্থা করতে হবে, সবার জন্য কাজের ব্যবস্থা করতে হবে, যাতে পশ্চিমবঙ্গে থেকে তারা মাথা উঁচু করে বাঁচতে পারে, লড়াইটা করতে পারে। এবং যারা ধর্মের নামে রাজনীতি করছে তাদেরকে রিজেক্ট করতে হবে, যারা দুর্নীতি কারাপশনের নামে রাজনীতি করছে তাদেরকে রিজেক্ট করতে হবে। গুন্ডাগিরির যে রাজনীতি এই পশ্চিমবঙ্গে চলবে না। ফলে তাদের বিরুদ্ধে জেনজিরা একজোট হলে সমস্ত কিছু হারিয়ে দেওয়া সম্ভব। অল দ্য বেস্ট আফরিন। থ্যাংক ইউ সো মাচ। এখন দেখা যাক দুই জেনজির ইন্টারভিউ, মানুষজন কি বলে। এখানে আমরা দিলাম রেজাল্ট, কমেন্ট বক্সে দেখা যাবে।